আই ওয়াজ এর পরিবর্তে আই ওয়ার কখন হয়? ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এই যে একটা মজার আলোচনা, আই ওয়াজ না লিখে আমরা কখন আই ওয়ার লিখব, এই আলোচনায় আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা এই অদ্ভুত একটা বিষয়, যে আমরা জানি যে আই ওয়াজ হয় পাস্ট টেন্সে, আই ওয়ার এই জিনিসটা কখন হয়। তো দেখো, আমাদের যদি অপশন দেওয়া হয় যে আই এর পরে দুটো যদি অপশন দেওয়া হয়, ওয়াজ দেব না ওয়ার দেব। আবার 2 নম্বরে দেখো, হি এর পরে আমরা কি দেব, ওয়াজ দেব না ওয়ার দেব। আবার 3 নম্বর দেখো, শি, তারপরে কোনটা হবে, ওয়াজ হবে না ওয়ার হবে। এরকম যদি আমাদের অপশন দেওয়া হয়, তাহলে আমরা কি করব না, তাহলে আমরা 1 নম্বর আই এর পরে আমরা ওয়াজ দেব, হি এর পরে ওয়াজ দেব এবং শি এর পরে ওয়াজ দেব। পাস্ট টেন্সে বি ভার্বের এটাই হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আই এর পরে ওয়াজ না হয়ে আই ওয়ার, হি এর পরে ওয়াজ না হয়ে হি ওয়ার এবং শি ওয়ার, এরকম কখন হয়, এই জিনিসটাই আমরা আলোচনা করব। তো দেখো, এই যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে, যেটাকে আমরা বাংলায় বলি জটিল বাক্য। এবার কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, আমরা একটা এখানে এক্সাম্পল নেব। ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম। এটার বাংলাটা এরকম: আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, আমি পণ প্রথা বিলোপ করতাম। তো এইটি হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হলো না, ইফ আই ওয়ার, এখানে কিন্তু ওয়াজ নাই, ওয়ার দেওয়া হয়েছে। তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটছে, দেখো কমপ্লেক্স সেন্টেন্সে আসলে কি থাকে এটা আমাদের একটু জানতে হবে। না, কমপ্লেক্স সেন্টেন্সে 2 রকমের ক্লজ থাকে। রেড কালারে দেখো, মেইন ক্লজ এটা থাকে, আর এন্ড সাবঅর্ডিনেট ক্লজ, এই 2 রকম ক্লজ এখানে থাকে। তাহলে আমরা যে সেন্টেন্সটা নিলাম, এর আগে যে সেন্টেন্সটা আমরা নিয়েছিলাম, এই সেন্টেন্সটি এখানে আরেকবার দেওয়া হলো, ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, এইটুকু অংশ হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম, এটা হলো মেইন ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যে 2 রকম ক্লজ থাকে, এই সেন্টেন্সের মধ্যে 2 রকম ক্লজ দেখানো হলো। প্রথমে আছে ডিপ ব্লু কালারে সাবঅর্ডিনেট ক্লজ, ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, এবং ব্ল্যাক কালারে আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম, এটা হচ্ছে মেইন ক্লজ। তো ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, এই যে সাবঅর্ডিনেট ক্লজটি, এই অংশটুকু সেন্টেন্সের এই যে অংশটুকুকে আমরা 4 রকম ভাবে আমরা এটাকে দেখতে পারি, বা এর 4 রকম পরিচয় আমরা দিতে পারি। সেটা কিরকম না, 1 নম্বর, প্রথমে হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। 2 নম্বর, সাবঅর্ডিনেট ক্লজগুলো আবার অনেক রকমের হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এরকম। তো এটা হলো কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার 3 নম্বরে কি বলছে, ক্লজ অফ কন্ডিশন। এখানে কিন্তু একটা, এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজটিকে যে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলছি, এখানে কিন্তু একটা কন্ডিশন আছে। কেমন?
ইফ অংশটুকু আরেকবার পড়ো তোমরা, ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম। তার মানে কি? একটা শর্ত। আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, এটা কিন্তু একটা শর্ত। অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট ক্লজটি বা অ্যাডভার্বিয়াল ক্লজটি, এখানে একটি শর্ত আরোপ করা হয়েছে বা কন্ডিশন আরোপ করা হয়েছে। তাই এটাকে বলছি আমরা ক্লজ অফ কন্ডিশন, এবং অন্যভাবে বলা যায় কন্ডিশনাল ক্লজ। তাহলে আমরা কি জানলাম? 1 নম্বরে এটার পরিচয় কি? না সাবঅর্ডিনেট ক্লজ। 2 নম্বরে এটা কি? না সাবঅর্ডিনেট ক্লজগুলো অনেক রকমের হয়। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, তার মধ্যে এটাকে বলছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং অ্যাডভার্বিয়াল ক্লজগুলোর মধ্যে আবার কন্ডিশন থাকে, সবগুলাতে থাকে না, কিছু কিছুগুলাতে থাকে। তাই এটা হচ্ছে ক্লজ অফ 3 নম্বরে আছে, ক্লজ অফ কন্ডিশন বা কন্ডিশনাল ক্লজ। তো ফাইনালি আমরা এটাকে 4 নম্বরে কি বলবো? না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, এই যে অংশটুকু, এটার পরিচয়টা হলো কি? না অ্যাডভার্বিয়াল। 4 নম্বরে এটা পূর্ণ পরিচয়টা আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, কেননা এখানে একটি শর্ত দেওয়া আছে। তো এই যে কমপ্লেক্স সেন্টেন্সে কন্ডিশনাল ক্লজ যে থাকে, শর্ত থাকে, শর্ত কিন্তু অনেক রকমের হয়। কিছু শর্ত আছে যেটা পূরণ করা সম্ভব, আবার এমন কিছু শর্ত আছে যেটা কিন্তু পূরণ করা সম্ভব নয়। সেটাকে আমরা কি বলছি? দেখো, কন্ডিশনাল ক্লজ, তার পাশে ডান দিকে লেখা আছে ইমাজিনারি কন্ডিশন, কাল্পনিক একটা শর্ত। শর্তটা কিন্তু কাল্পনিক। কেমন? ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম। এই যে কথাটা, অতীতের কথা বলা হচ্ছে। তো অতীতটাকে তো আমরা পরিবর্তন করতে পারি না, তাই না? আমরা, আমাদের ক্ষমতা বা আমাদের পাওয়ার কোনটাতে থাকে? বর্তমানে থাকে আর ভবিষ্যতে থাকে। আমরা বর্তমানটাকে চেঞ্জ করতে পারি। তো এই যে আমরা ভবিষ্যৎটাকেও অনেক সময় চেঞ্জ করে দিতে পারি। যেমন ভবিষ্যতে আমরা কিছু হতে পারি, কিন্তু অতীতে তো কিছু হওয়া সম্ভব নয়। অতীতে যা ঘটার ঘটে গেছে। ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, অর্থাৎ আমি কখনো চিফ মিনিস্টার ছিলাম না, যদি থাকতাম, যদি হতাম চিফ মিনিস্টার। এটা হচ্ছে কাল্পনিক শর্ত। তো এইটা হচ্ছে শর্ত বা কন্ডিশন। ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, তাহলে আমি কি করতাম? না আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম, আমি পণ প্রথা বিলোপ করতাম। তাহলে আমি কখনো চিফ মিনিস্টারও ছিলাম না, আর আমি পণ প্রথাও বিলোপ করতে পারি নাই বা করি নাই। তা এই যে কন্ডিশনাল শর্ত, ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, এই শর্তটা কেমন? না ইমাজিনারি বা ইমাজিনারি কন্ডিশন। এটা হচ্ছে কাল্পনিক একটা শর্ত। তো কমপ্লেক্স সেন্টেন্সে যে কন্ডিশনাল ক্লজগুলো থাকে, সেখানে কিছু কিছু কন্ডিশন কেমন হয়? কাল্পনিক হয়। তো ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, আমি পণ প্রথা বিলোপ করতাম। এইখানে ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, এটা হলো কাল্পনিক শর্ত, এবং এই শর্ত কখনো পূরণ হবে না। এইরকম আমরা কথা বলি যে কাল্পনিক শর্ত অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি। যেমন, আমি যদি পাখি হতাম, তোমায় গান, তোমার কাছে উড়ে যেতাম। এই যে ব্যাপারটা, আমি যদি পাখি হতাম, তোমার কাছে উড়ে যেতাম, এই যে বাক্যটা তোমরা যদি দেখো, এখানে কিন্তু পাখি হওয়ার কথা বলা হচ্ছে। তো আমার পক্ষে পাখি হওয়াও সম্ভব ছিল না, অর্থাৎ তোমার কাছে উড়ে যাওয়াও সম্ভব ছিল না। তাহলে এটা কাল্পনিক শর্ত। হতাম যদি তোতা পাখি,
তোমায় গান শোনাতাম। এটা একটা বিখ্যাত বাংলা গান। তোমরা গানটা অনেকে ইয়াং জেনারেশন হয়তো তোমরা নাও শুনতে পারো, কিন্তু একটু যারা বয়স্ক আছে বা গান নিয়ে যারা একটু ইন্টারেস্টেড বা আগ্রহী তারা কিন্তু জানে এই গানটা। হতাম যদি তোতা পাখি, তোমায় গান শোনাতাম। তাহলে হতাম যদি তোতা পাখি, এই যে অংশটা, এটা কিন্তু একটা কাল্পনিক ব্যাপার। আবার একটি গান বিশেষ করে বাংলাদেশের রেডিওতে আমি ছোটবেলায় খুব শুনতাম, তুমি নদী হয়ে যদি সাগরে মিশে যেতে। বাংলাদেশ রেডিও ছোটবেলায় এই গানটা আমি প্রায় শুনতাম। সেই গানের মধ্যে এরকম একটা লাইন ছিল, তুমি নদী হয়ে যদি সাগরে মিশে যেতে। এই যে কথাটা, এগুলো সব কিন্তু কাল্পনিক ব্যাপার। তাহলে এই যে কথাগুলো, প্রথমে আমি যদি পাখি হতাম, তারপরে হতাম যদি তোতা পাখি, তারপরে তুমি নদী হয়ে যদি সাগরে মিশে যেতে। এই যে কথাগুলো, কন্ডিশনগুলো, শর্তগুলো, এগুলোকে এক নম্বরে আমরা কি বলবো? নিচে দেখো, নাম্বার 1, এটা হচ্ছে ইমাজিনারি কন্ডিশন। অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামার মতে এটাকে ইমাজিনারি কন্ডিশন বলছে। 2 নম্বর কি বলা হচ্ছে? ইমপ্রোব্যাবল কন্ডিশন। ইমপ্রোব্যাবল মানে এটা অযৌক্তিক কন্ডিশন, এটা হয় না। আমি পাখি হতে পারতাম, পাখি ছিলাম না, আমি তোতা পাখিও ছিলাম না, আর তুমি নদী হয়ে সাগরে মিশে যাও নাই। তাহলে এই যে কথাগুলা, অর্থাৎ 3 নম্বর এটা ইম্পসিবল কন্ডিশন। তাহলে এই যে কাল্পনিক বা ইমাজিনারি কন্ডিশনগুলো, এটাকে দুরকম বলা যায়। যে প্রথমে তো এটাকে ইমাজিনারি কন্ডিশন বলছি, কাল্পনিক শর্ত। 2 নম্বরে বলছি এটা ইমপ্রোব্যাবল কন্ডিশন, এবং এটা হচ্ছে ইম্পসিবল কন্ডিশন বা অসম্ভব একটা শর্ত, এটা কখনো পূরণ করা সম্ভব নয়। এই ধরনের শর্তগুলো যখন থাকে কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাডভার্বিয়াল ক্লজগুলোতে, কন্ডিশনাল ক্লজগুলোতে, তার ইংরেজিটা আমরা কিভাবে করব? আমি যদি পাখি হতাম, তোমার কাছে উড়ে যেতাম। এটার ইংরেজি কি হবে? ইফ আই ওয়ার আ বার্ড, আই উড ফ্লাই টু ইউ। এখানে দেখো, আমি যদি পাখি হতাম, এই যে শর্তটা, এটা একটা অবাস্তব, এটা কাল্পনিক, ইম্পসিবল একটা কন্ডিশন। কাজে এখানে এটা ইংরেজি করতে গেলে কি হয় না, আই এর পর তো আমরা নর্মালি পাস্ট টেন্সে কি দেই? ওয়াজ দেই, তাই না? এখানে কিন্তু শর্তটা যেমন অসম্ভব বা কাল্পনিক, অযৌক্তিক একটা শর্ত, তেমনি একইভাবে যুক্তিসঙ্গতভাবে আই এর পর ওয়াজ বসার কথা। যেহেতু কন্ডিশনটাই হচ্ছে অবাস্তব বা অযৌক্তিক কন্ডিশন, তাই এখানে অযৌক্তিকভাবেই আই এর পর তো ওয়ার বসার কথা নয় গ্রামার মতে, এখানে ওয়ার বসানো হলো। তাহলে আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার আ বার্ড, তারপর তোমার কাছে উড়ে যেতাম, এটা নর্মাল হবে, আই উড ফ্লাই টু ইউ। আরেকটি যেটা বিখ্যাত বাংলা গানের সেন্টেন্স, হতাম যদি তোতা পাখি, তোমায় গান শোনাতাম। তাহলে হতাম যদি তোতা পাখি, এটুকু হচ্ছে কন্ডিশন বা শর্ত। এটাও হবে ইফ আই ওয়ার আ প্যারট, তোমায় গান শোনাতাম, আই উড সিং টু ইউ। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখলাম? 1 নম্বর ইমাজিনারি কন্ডিশন থাকে, কাল্পনিক শর্ত, যেটাকে আমরা 2 নম্বরে কি বলবো? ইমপ্রোব্যাবল কন্ডিশন। 3 নম্বর এটাকে বলছি আমরা ইম্পসিবল কন্ডিশন। যখন এই কন্ডিশনগুলো থাকবে তখন কি হবে?
এইভাবে শুরু হয়, ইফ দিয়ে শুরু হয় এগুলো। ইফ আই ওয়াজ, এরকম যদি আমরা দেই পাস্ট টেন্স, বি ভার্বের পাস্ট টেন্সে যদি আমরা ওয়াজ দেই আই এর পরে, যেটা নর্মালি হয়, সেটা কিন্তু ক্রস, ভুল হবে। তাহলে আমরা কি দেব না, ডান দিকে দেখো, ইফ আই ওয়ার এরকম হবে, তারপরে ইফ হি, হি এর পরেও তো ওয়াজ হয়, এখানে হবে ওয়ার। আবার যদি শি থাকে, ইফ শি এরকম থাকে, তাহলেও হবে ওয়ার। এগুলোতে কিন্তু ওয়াজ হবে না। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা আরেকবার একটু অন্য দিকে বিষয়টা এই আলোচনা করে আমরা শেষ করব, যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যে 1 নম্বর ইমাজিনারি কন্ডিশন, 2 নম্বর ইমপ্রবাবল কন্ডিশন বা ইম্পসিবল কন্ডিশন, এইরকম যে কন্ডিশনগুলো আমরা কি ব্যবহার করলাম না, এইরকম করে সেন্টেন্সগুলো আমরা লিখলাম। বাঁ দিকে দেখো, ইফ আই ওয়ার, ইফ হি ওয়ার, ইফ শি ওয়ার, এরকমটা আমাদের লিখতে হবে। এখন গ্রামার বলছে, অ্যাকর্ডিং টু গ্রামার, যে সেন্টেন্সগুলোতে আমরা ইফটাকে উঠাই দিতে পারি। এই যে ইফ দিয়ে শুরু হলো, ইফটাকে কিন্তু আমরা অমিট করতে পারি বা তুলে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, যেমন প্রথমে কি আছে, ইফ আই ওয়ার, এখানে যদি আমরা ইফটাকে না লিখি, তাহলে এটা কেমন করে লিখতে হবে, হ্যাড আই বিন, এখানে হ্যাড দিয়ে আমরা শুরু করব, এবং ওয়ার থাকবে না, ওয়ারটা বিন হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। ঠিক তেমনি করে দ্বিতীয় লাইনে কি আছে, ইফ হি ওয়ার, এখানে যদি ইফটাকে আমরা তুলে দিই, তাহলে এটা এভাবে আমরা লিখতে পারবো, হ্যাড হি বিন। আবার ইফ শি ওয়ার, এখানে ইফটাকে তুলে দিলে কি হবে, হ্যাড শি বিন। এই সেন্টেন্সগুলোকে, এই ক্লজগুলোকে আমরা কিন্তু এভাবেও আমরা লিখতে পারি, তাতে বাংলা অর্থ একই থাকবে, এবং ইফটাকে বাদ দিয়েও আমরা এই কন্ডিশনাল ক্লজগুলোকে আমরা লিখতে পারি। তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তোমরা সকলেই ভালো থাকো, এবং আমরা যেটা টোটাল যে আলোচনাটা করলাম, সেই আলোচনাটা আমরা আরেকবার পরের স্লাইডে আমরা একটু পুরোটা দেখে নেব। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম আই ওয়াজ এর পরিবর্তে আই ওয়ার কখন হয়। তো কখন সেটা হচ্ছে না, কমপ্লেক্স সেন্টেন্সে কন্ডিশনাল ক্লজ বা ইমাজিনারি কন্ডিশন যখন থাকছে, তখন আমরা আই ওয়াজ এর পরিবর্তে আই ওয়ার ব্যবহার করেছিলাম। এটি হচ্ছে নিয়ম। তো আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।